ওকে, সো এই ভিডিওতে আমরা কথা বলতেছি আমাদের ক্লডের ইন্টারফেসটা দেখতে কীরকম সেইটা নিয়ে। সো দুইভাবে আমরা ক্লড দেখতে পারি। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি claude.ai/কোডে যাই, অথবা যদি আমরা ক্লডে চলে আসি বা হচ্ছে ক্লডে ইনস্টল করি, এবং ক্লড ইনস্টল করার পর আমরা যদি এখানে ক্লিক করি, যেটা হচ্ছে আমাদের কোড, ওইখানে ক্লিক করলে কিন্তু আপনি কোডে সব কিছু দেখতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট দ্য ইন্টারফেস। আমাদের ওভারঅল ইন্টারফেস কী আছে না আছে, ইন্টারফেসে আসলে কী দেখা যায় না দেখা যায়, এগুলো নিয়ে সব কিছু আমরা দেখি এই ভিডিওতে। ইন্টারফেসের কথা বলতে গেলে প্রথমে আমরা হচ্ছে ক্লডের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা নিয়ে যদি দেখি, আমি একটু দেখি জুম ইন করা যায় কিনা। ওকে, সো আই ক্যান জুম ইন। এখানে কয়েকটা জিনিস আছে। এক নাম্বার, আপনি যদি নতুন একটা সেশন শুরু করতে চান, মানে হচ্ছে এখনই কোনো একটা কাজ শুরু করবেন, তাহলে ক্লিক নিউ সেশন এটা দিতে পারবেন। এখানে একটা ওভারভিউ দেখাচ্ছে যে আমি সোফার এতগুলো টোকেন শেষ করছি, এবং ওভারঅল কাজ করার ক্ষেত্রে আমি 200,000 মেসেজ পাঠালাম। টানা 11 দিন কাজ করারও এক্সপিরিয়েন্স আছে ক্লডের সাথে আমার। আর পিক টাইম হচ্ছে একটার সময় আমি সবচেয়ে বেশি কাজ করি, আর সবচেয়ে বেশি যে মডেলটা ইউজ করি সেটা হচ্ছে ওপাস 4.8। এনিওয়ে, এটা জাস্ট একটা ওভারভিউ দিল এই জায়গাটাতে। আর এরপরে যদি আমি নিচের দিকে তাকাই, তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এক নম্বর হচ্ছে যে আমরা যখন কাজ করবো তখন কোথায় কাজ করবো। সো এখানে আমার হচ্ছে লোকালে সিলেক্ট করা, আর আপনি যদি চান ক্লাউডে সিলেক্ট করতে পারেন, তাহলে ক্লাউডে কাজ করতে পারবেন। ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, অথবা অন্য একটা চ্যাপ্টারে। সো লোকালে আমি হচ্ছে কাজ করি, তার মানে হচ্ছে আমার ডেস্কটপে বা আমার মেশিনে যা ফাইল আছে ওই ফাইলগুলো নিয়ে কাজ হবে। এই জায়গাটাতে যেটা আছে সেটা হচ্ছে আমি ফোল্ডার সিলেক্ট করে দেবো যে কোন ফোল্ডারে গেলে আমি আমার ফাইলগুলো সেভ করবো। তো ফর এক্সাম্পল, আমি যদি এখন আপনাকে একটা টেস্ট দেখানোর ট্রাই করি, সো আমি যদি একটা টেস্ট দেখাই, সো টেস্টই লিখি, হ্যাঁ, টেস্ট সি ভিডিও। সো আমি যদি এই ফোল্ডারটা ওপেন করে আমি এখানে ওপেন করি, তার মানে এই সেশনের মাধ্যমে আমরা যত রকম কাজ করব সবগুলো কিন্তু এই ফোল্ডারে সেভ হবে। অলরাইট, সো লেট মি সি, আমি হয়তো বা ফোল্ডারটা ওপেন করে আমি একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে যে এটা আসে কি না। জাস্ট গিভ মি আ মোমেন্ট। সো আমার একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে আমার এআই প্রজেক্ট যা যা আছে সব কিছু এখানে আছে। এর মধ্যে দেখেন এই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে কোনো ফাইল নাই, রাইট? সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, এবং এই কমেন্টটাকে এটা ডিটেলস সম্পর্কে আরও অন্য হয়তো বা ভিডিওতে বলতে পারি আমরা, অথবা অন্য সময় কথা বলতে পারি। এখন জাস্ট দেখাই আপনাদেরকে যে আমি যদি এখানে ইনিশিয়েট দেই INIT/INIT, তখন দেখবেন ও এই ফোল্ডারটাতে বেশ কিছু কাজ করবে। সো এখন যেটা আমি বলেই দিই এখন কী হচ্ছে। এখন যেটা হচ্ছে, এই কমেন্টের মাধ্যমে আমি বলতেছি তুমি এই ফোল্ডারকে প্রিপেয়ার করো তোমার মতো করে, যাতে করে আমরা এখানে কাজ করতে চাই, মানে দ্যাটস দি ইনেট যেটা আছে ওইটা নিয়ে কাজ করো। সো আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি আমাকে জিজ্ঞেস করতেছে যে স্কেপল ফার্স্ট টেল মি হোয়াট টু বিল্ড। ও আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি বলবা কিনা আগে কী বানাতে হবে, নাকি শুধুমাত্র একটা স্কেলেটন দাঁড়া করবে। সো আমি একটু স্কেলেটন দ্বারা করবো, আমি এই এফোর্টটাকে একটু বাড়াই দিই। আই উইল কাম ব্যাক টু হোয়াট ডাজ ইট মিন বাই এফোর্ট, কিন্তু আমি এটা দিলাম। আচ্ছা, এবার বলি। সো যেটা বলতেছিলাম, এক নাম্বার, এই ফোল্ডারে এখন দেখবেন হয়তো বাই ফার নট রং, এখানে বেশ কিছু ফাইল তৈরি হওয়া শুরু করবে, কারণ সে এখন এই ফোল্ডারটাকে সাজাবে যাতে করে এই ফোল্ডারে আমরা কাজ করতে পারি। এক নাম্বার পয়েন্ট। এখন এই কাজ চলতে চলতে আরও কয়েকটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে। যেটা নিয়ে ক্লিক করলাম সেটা একটু দেখাই। এটা হচ্ছে এফোর্ট। এখন আমি যখন রেকর্ড করতেছি, এই পর্যায় পর্যন্ত কিন্তু আমরা যে কোনো একটা মডেল সিলেক্ট করে তারপরে আমরা এফোর্টটা সিলেক্ট করতে পারবো যে কত এফোর্ট দিয়ে একটা কাজ করবে। হ্যাঁ, সো আমি যদি ফাস্টার দিই তাহলে ওভারঅল এফোর্টটা কম দিবে এবং কাজ অনেক তাড়াতাড়ি শেষ হবে। আর যদি স্মার্টেস্ট দিই, তার মানে অনেক সময় নিয়ে কাজ করবে, বাট এদের ওদের প্রচুর চিন্তা ভাবনা করে কাজ করবে। ওকে, কোনটার জন্য কোনটা ভালো? সবচেয়ে স্মার্ট দেওয়া উচিত, বা স্মার্টেস্ট বা আলট্রা কোড দেওয়া উচিত যখন আমি হচ্ছে প্ল্যান করতেছি, যখন হচ্ছে সব কিছু একটু গুছানোর চেষ্টা করতেছি, শুরুর দিকে ফাউন্ডেশনাল কাজ। আমি পার্সোনালি মাঝখানে দেই, আপনার হচ্ছে হাই অথবা এক্সট্রা দেই যখন হচ্ছে এই কোডটা এক্সিকিউট করা লাগে। আর যদি একদম লো এফোর্ট, ফর এক্সাম্পল এই স্পেলিংটা চেক করো, অথবা হচ্ছে জিনিসপত্র আপলোড করো লাইভে, হ্যাঁ, তখন হচ্ছে আমি ফাস্টেস্ট দিই অথবা লোয়েস্ট এফোর্ট। বিকজ আমি জানি যে একটা স্পেলিং আপনার যদি চেঞ্জ করতে হয় ওটার জন্য কিন্তু বেশি সময় লাগবে না, অথবা একটা ফাইল নেম চেঞ্জ করতে হয়, এগুলোর জন্য কিন্তু অত এফোর্ট দরকার নেই, সময়ও বেশি দরকার নেই। সো আই হোপ আই কুড এক্সপ্লেন এফোর্ট লেভেলটা। ফাস্টার, মিডিয়াম আছে, হাই আছে, এক্সট্রা আছে, ম্যাক্স আছে, অ্যান্ড দেন আলট্রাতে আবার সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছে, ভালো লাগে আমার কাছে দেখতে।
আচ্ছা, যেটা হচ্ছে যে ও কিন্তু এটা ইনিশিয়েট করে সে কি করছে, একটা claude.md ফাইল তৈরি করছে। দেখছেন এখানে কিন্তু অ্যাটলিস্ট একটা ফাইল তৈরি করছে। আমি এখন একটু আরেকটা কমেন্ট দিই, সেটা আমি ম্যাক উইসপার নামে একটা আমি অ্যাপ ইউজ করি, যেটা দিয়ে আমি টাইপ করি না, আমি শুধুমাত্র ভয়েস কমেন্টের মাধ্যমে আমি হচ্ছে টাইপ করায় ফেলি। সো ম্যাক উইসপার একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে দেখবেন টাইপ হয়ে যায়। সো আমি যদি এখানে দিই, অথবা এখানেও কিন্তু বাটন আছে, এটা দিয়েও দেওয়া যাবে, রাইট? Can you organize this folder in a way where we will be creating a SaaS product for multiple users? So organize the folder, create multiple folders if needed, create multiple .md files if needed. Yeah, just organize the folder and create the foundation. সো আমি এটা লিটারেলি এখনও আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে ও এখানে যা যা কাজ করবে সব কিছু কিন্তু এই ফোল্ডারের ভিতরেই করবে। দেখেন আপনি এই claude.md ফাইলটা কিন্তু ওই তৈরি করছে, তাই না? আচ্ছা, এখানে আরও যদি কয়েকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে ওপাস এখানে যেটা লেখা আছে এটার মাধ্যমে আমরা মডেল সিলেক্ট করতে পারবো। আমি সবসময় খুব আর আমি সবসময় ইউজ করি অ্যাকচুয়ালি ওপাস 4.8। অ্যাটলিস্ট আমি যখন রেকর্ড করতেছি তখনকার সময় এইটা এখনও খুব পপুলার এবং এটাই হচ্ছে হায়েস্ট মডেল। তো ওপাস 4.8 আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে আমি বলবো টপ লেভেলের কাজ করতে পারেন, এবং আপনি যদি আমার মতো হন তাহলে কনস্ট্যান্টলি এটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সনেট ইউজ করতে পারেন, সনেট হচ্ছে এক্সিকিউশনে খুব ভালো। আর হাইকো হচ্ছে এক্সট্রিম এক্সিকিউশন, মানে খুব ছোটোখাটো কাজের জন্য অনেক ভালো। তো আপনার ওভারঅল এই জিনিসটা যেভাবে করে কাজ করে সেটা হচ্ছে আমি একটু দেখাই। মডেলগুলো আপনাকে একটা লিমিট দেবে। সো আমার যে প্ল্যানটা নিয়ে আসে ওই প্ল্যান অনুযায়ী কিন্তু আমার একটা লিমিট আছে। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন যে কনটেক্সট উইন্ডো আছে, তারপর প্ল্যানের লিমিট আছে, দেখেন প্ল্যানের লিমিট আছে। সো আমার লিমিটটা হচ্ছে যে এই 5 ঘন্টার মধ্যে আমি কি পরিমাণ টোকেন খরচ করছি এইটা কিন্তু এখানে দেখাবে, দেখতেছেন? সো এবং 5 ঘন্টাটা আমার রিসেট হবে রাত 11:30, এটা দেখাচ্ছে, কারণ আমি এখন হচ্ছে রাত 8টা বাজে যখন আমি রেকর্ড করতেছি। এইটা হচ্ছে আরেকটা যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, যে এখানে দেখছেন না এই যে এতগুলো মডেল, এই সবগুলো মডেলের কম্বিনেশন করে ওরা একটা লিমিট দেয়, যেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই উইকলি টোটাল মডেলের কতটুকু আমি ইউজ করছি। আমি অলরেডি ইউজ করে ফেলছি 44%, দ্যাটস জাস্ট এ লট। আর সনেটের জন্য শুধুমাত্র ওরা আলাদা করে আপনার একটু দেখায় যে কতটুকু পার্সেন্টেজ আমরা ফিল আপ করে ফেলছি, কারণ হচ্ছে সনেট দিয়েই ম্যাক্সিমাম মানুষ কাজ করে এক্সিকিউশনের জায়গা থেকে। সো আই হোপ আমি আপনাকে মডেল সিলেকশনের জায়গাটা বুঝাইতে পারছি, অ্যান্ড আই হোপ আমি আপনাকে এই এফোর্টের জায়গাটা বুঝাইতে পারছি। এফোর্টটা ফাস্টার হলে ফাস্টার কাজ করবে, কম সময় নেবে, তার মানে হচ্ছে কম ব্রেন পাওয়ার ইউজ করবে ইভেন ওর। আর স্মার্টেস্ট হচ্ছে যখন হচ্ছে সবচেয়ে বেশি ব্রেন পাওয়ার ইউজ করবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে হয়তো এই জায়গাটা শেষ করতে পারি, আপনার এফোর্টের জায়গাটা। যেমন ধরেন আমি ধরেন হচ্ছে বড় একটা আপনার প্ল্যান করে ফেলছি, অথবা আমার অলরেডি লিস্ট করা আছে আমি কী কী জিনিসপত্র ফিক্স করতে চাই। তো ধরেন ইন টোটাল 20টা কাজ অলরেডি আমি রেডি করছি ইন টোটাল। তখন আমি হচ্ছে আলট্রাতে দিই, এফোর্টটা আলট্রা দিই, এবং আলট্রা দিয়ে সব 20টা কাজ একবারে দিয়ে দিই। তখন সেটা যেটা করে যে মাল্টিপল এজেন্ট লঞ্চ করে। ক্লড কোড নিজে একটা এজেন্ট, এবং একটা মাস্টার এজেন্টের আন্ডারে আরও মাল্টিপল এজেন্ট লঞ্চ করে। মাল্টিপল এজেন্ট তখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করে এবং মাল্টিপল সমস্যার সমাধান করা ট্রাই করে একসাথে। আবার যদি আমাকে একটা কাজ দিই, ওই যে ধরেন 20টা কাজ বললাম, 20টা কাজের মধ্যে যদি আমি একটা কাজ নিই, তখন হচ্ছে হয়তো বা আমি এক্সিকিউশনের জায়গা থেকে আমি যদি বোঝার চেষ্টা করি যে কাজটা কতটুকু কঠিন বা সহজ। যত সহজ হবে আমি তত ফাস্টার দিব, যত কঠিন হবে তত আমি ম্যাক্সের জায়গা থেকে দিব। এবং মাঝে মধ্যে হয়তো বা আমি আমার মডেলটাও চেঞ্জ করে দিলাম, যেটা আমি সবসময় করি না, যেটা অ্যাকচুয়ালি করা উচিত। আমার মতো আলসা হলে হবে না। ওকে, গেল। এখন দেখেন সে এটা যেটা বলতেছে ফুল রানেবল করবে কিনা রেকমেন্ডেশন চাচ্ছে। তো আমি যেটা দেখাচ্ছিলাম এটা আমি একটু কন্টিনিউ করি, ইভেন তো আমার বেশ কিছু বার্ন হবে, তাও আমি একটু আপনাকে দেখাই। আচ্ছা না, ফর নাও ডগস অ্যান্ড প্ল্যান অনলি জাস্ট M25। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটাই দিই। ভিও স্যাস জেনারিক স্যাস স্ট্রাকচার। এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে, অথবা এই সেকশনটার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে জাস্ট দেখানো যে লোকালি কীভাবে করে ফাইলগুলো কিন্তু জেনারেট হয়। দেখেন, সো প্রথম ফাইলটা দেখেই তো আপনি অলরেডি বুঝে গেছেন, তাও আমি আপনাকে দেখানোর জন্য তাও এটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা জেনারেট হতে থাকুক। এটা দেখাতে দেখাতে আমি আরেকটা বলি, এটা ডেফিনেটলি কমেন্ট, এটা আমি শিওর 100% আপনি অলরেডি বুঝে গেছেন যে আমি এখানে যা লিখবো ওইটা অনুযায়ী সব কিছু হচ্ছে আমি বলতে পারবো। দিস ইজ মাই কমেন্ট সেন্টার। আমি এটার মাধ্যমেই বলবো যে এই কাজটা করো, ওই কাজটা করো। হ্যাঁ, ক্লডকে গেল। এরপর নিচের যেই দুই একটা জিনিস যদি আরও একটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু দেখে। মুড মানে হচ্ছে যে আপনি কি চান, কোন
আপনি মানে আমি যদি বুঝাই এমপ্লয়ের জায়গা থেকে যে কতটুকু ফ্রিডম ওকে দিতে চান সেইটা আপনার এটার মাধ্যমে সিলেক্ট করা যায়। আস্ক পারমিশন মাঝে মানে হচ্ছে যে ও যেই কোনো কিছু করার আগে আপনাকে জিজ্ঞেস করবে। একটা টার্মিনালে কোনো কিছু লঞ্চ করার, একটা ফাইল চেঞ্জ করার আগে, সব কিছুর আগে সে আপনাকে কোশ্চেন করবে, এবং এটা খুব ডিফিকাল্ট এটা নিয়ে কাজ করা, কারণ সে কনস্ট্যান্টলি আপনাকে জিজ্ঞেস করবে, ভাই এটা করবো, ভাই এটা করবো, ভাই এটা করবো, এবং কনস্ট্যান্টলি জিজ্ঞেস করবে এবং কনস্ট্যান্টলি আপনার অ্যাপ্রুভাল দেওয়া লাগবে। সো আপনি যদি এক্সট্রিম সেন্সিটিভ কাজ করেন তখন হয়তো আপনি আস্ক পারমিশন এটা দিতে পারেন। অ্যাকসেপ্ট এডিটস মানে হচ্ছে যে ও যে ফাইলগুলো নিয়ে কাজ করবে অটোমেটিকলি সেগুলো এডিট, আপনি বলছেন ভাই এডিট যা করবা করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। এরপর প্ল্যান মোডটা হচ্ছে যে সে ওভারঅল একটা কিছুর প্ল্যান তৈরি করে দিবে, ওভারঅল একটা কিছুর জাস্ট প্ল্যান তৈরি করে দিবে। ফর এক্সাম্পল, এবং এটা ধরেন হচ্ছে মাল্টিপল জায়গাতে ইউজ করা যায়, এবং আমি মানে এটা আমার ধরেন খুব প্রিয় একটা ফিচার, এই প্ল্যান ফিচারটা আমার লাইক অন্যতম প্রিয় একটা ফিচার। এই প্ল্যানটা দিয়ে আমি যেভাবে কাজ করি সেটা একটু বলি। এক নাম্বার, শুরুতে যদি আমি একটা প্রজেক্ট লঞ্চ করার সময় যে প্ল্যানিংটা, ওইটা আমি পুরোপুরি এই মুডে এখানে ক্লিক করে আমি প্ল্যানটা করি 100% এখানে ক্লিক করি। সো প্রথমে সে যে তখন যেটা করে সেটা হচ্ছে ওর পুরো ব্রেন পাওয়ার ইউজ করে এই জিনিসটাকে প্ল্যান করতে। একটা প্ল্যানিং ভালো হলে এক্সিকিউশন কিন্তু ভালো হবে, প্ল্যানিং যদি ভালো না হলে কিন্তু এক্সিকিউশন ভালো হয় না। তো প্ল্যান ছাড়া যদি আমরা এক্সিকিউশনে চলে যাই, সে কিন্তু সাথে সাথে কাজে নেমে গেল, কোনো প্ল্যান নাই, সে জানেও না কী করতে হবে না করতে হবে। ওই যে বলে না যে বিল্ডিং এ প্লেন ওয়াইল উইল ফ্লাই, আর কি এই টাইপের একটা কথা আছে, মানে হচ্ছে প্লেন উড়ে বানাইতেছে এরকম অবস্থা হবে। তো এটার সমস্যাটা যেটা, যে আপনি যদি জাস্ট ডিরেক্টলি এক্সিকিউশনে চলে যান, ইটস ভেরি হার্ড টু কানেক্ট দ্য ডটস। মানে আপনার তো অনেক ভ্যারিয়েবল থাকে, অনেক কিছু নিয়ে কাজ করতে হয় যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো ওইটার অনেক ডিফিকাল্টি আসতে পারে, অনেক ফিচারের থাকতে পারে, অনেক রোড ব্লক থাকতে পারে। তো আপনি যখন প্ল্যানটা করে ফেলতেছেন তখন ও কিন্তু সুন্দর করে এক্সিকিউট করে ফেলতে পারবে। সো আপনি প্ল্যানে টাইম দিলে আপনার শুরুর দিকে হয়তো কিছু টোকেন খরচ হবে, কিন্তু প্ল্যানটা ভালো হলে আবার ওভারঅল আপনার পুরো কাজটা এক্সিকিউট করতে, আপনার ফুল প্রজেক্টটা দাঁড়া করাতে আপনার কিন্তু টোকেন কম খরচ হবে। সো এটা হচ্ছে আমি বললাম যে ফাউন্ডেশন দাঁড়া করার সময় প্ল্যানিংয়ের কথাটা বললাম গেল। এরপর যদি বলি, যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে, যে কোনো একটা ফিচার তৈরি করার ক্ষেত্রে, অথবা হচ্ছে কোনো একটা ফিচার আপডেট করার জায়গা থেকে কিন্তু আমি প্ল্যানিংটা ইউজ করি। কেন প্ল্যানিংটা ইউজ করি? তখন সে এক্সিকিউট করার আগে আমি আবার যেটা বললাম, এর আগে যেটা বললাম, যে ঠিকমতো চিন্তা করে যে কাজটা করা উচিত হবে, কীভাবে করবো। সে অন্যান্য এক্সিস্টিং ফাইলগুলো দেখে, এক্সিস্টিং আর্কিটেকচারটাকে বোঝার চেষ্টা করে। হ্যাঁ, এক্সিস্টিং আর্কিটেকচারটা বুঝে তারপর সে কাজ করে। এবং এক্সিস্টিং আর্কিটেকচারটা কি কোনো কিছুর সাথে জড়িত? আমি যে ফিচারটা ওকে ডেভেলপ করতে বলতেছি, ওই ফিচারটার সাথে কি অন্যান্য কিছু জড়িত? তো এই ফিচার ডেভেলপ করলে অন্য কোনো কিছু সমস্যা হবে? এই যে জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা করা, সে তখন কিন্তু বোঝার চেষ্টা করে যখন আমি একটা ইভেন কোনো একটা প্রোডাক্ট হয়তো বা আপডেট করতে বলতেছি, অথবা কোনো একটা ফিচার আপডেট করতে বলতেছি। সো এই প্ল্যানিং জায়গাটা আমার খুবই প্রিয়, এবং অবভিয়াসলি বোকার মতো আমি প্রথম ইউজ করতাম না। সো বাই দ্য ওয়ে, সো দেখেন অ্যাকসেপ্ট এডিট দিচ্ছি দেখে সে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে এগুলো করবে কিনা। তো আমি এটা আপনাকে অটো মোড দেখাই দিই। আচ্ছা, এই যে এনেবল অটো মোড মানে হচ্ছে আপনাকে ওই ইয়াটা দেখালে হয়তো, সে মানে হচ্ছে যে আপনার অটোমেটিকলি যা করার প্লিজ করো, কোনো সমস্যা নেই। বাইপাস পারমিশনটা হচ্ছে এক্সট্রিম পারমিশন, সে চাইলে যা ইচ্ছা করতে পারবে, এবং এটা কিন্তু একটু ডেঞ্জারাস মোড। ওই যে আপনি দেখবেন অনেক ভিডিও দেখবেন যে ফাইল ডিলিট হয়ে গেছে, রাইট? আমি এবং নিউজে পর্যন্ত আসছে যে ধরেন হচ্ছে বছরের পর বছর ফাইল তৈরি করা, ওগুলো ডিলিট করে দিছে কেন? ক্লড দেখছে যে একটা ভুল আছে কোনো এক জায়গাতে, এবং তার মতো এই কারণে ডাটাবেস ডিলিট করে দেওয়া উচিত, এবং সে কিন্তু ডাটাবেস ডিলিট করে দিছে। সো আপনি যদি খুবই টেনশনে থাকেন, এটা ইউজ করেন না, তখন আপনি অটোমোড ইউজ করবেন। আমি চেষ্টা করি ওকে ফুল পারমিশন দিতে, বিকজ আমি চাই ওর ফুল অ্যাক্সেস থাকুক। সো ওকে আমি ফুল পারমিশন দিয়ে দিই। মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে এক্সিস্টিং কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছি না। বাই দ্যাট আই মিন লাইক মোস্ট অফ দ্য বাই দ্যাট আই মিন লাইক বছরের পর বছর অলরেডি একটা অ্যাপ আছে, এটা নিয়ে কাজ করতেছি না, তাই না? সো আমি পার্সোনালি ফুল পারমিশনটা দিয়ে দিই। তো আই হোপ আমি এটা দিয়ে এক্সপ্লেন করতে পারছি যে এই সেকশনে কী কাজ না হয়। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও কাজ চলতেছে, এবং দেখেন মানে আপনাদের সাথে কথা বলতে আমার খালি টোকেন খরচ হচ্ছে। আমি যদি কোনো কিছু ফাইল অ্যাড করতে চাই, এটার মাধ্যমে অ্যাড করতে পারবো। কোনো ছবি অ্যাড করতে চাই, আমি ফোল্ডার এখানে আছে, স্ল্যাশ কমেন্ট এখানে লেখা আছে, স্ল্যাশ কমেন্ট। আপনি যদি কোনো কমেন্ট দিতে চান তাহলে স্ল্যাশ বাটন চাপ দিলেই হবে, অথবা আপনি এই স্ল্যাশ এখানে ক্লিক করলে হবে। স্ল্যাশ নিয়ে পুরো আলাদা করে একটা সেকশন থাকবে, অথবা ভিডিও থাকবে, বা চ্যাপ্টার থাকবে গেল। এরপরে আপনার যতগুলো কানেক্টর আছে, এই কানেক্টরগুলো সবগুলো দেখাচ্ছে। কানেক্টরগুলো কী?
আমি কানেক্ট করে দিছি অন্য কোনো সফটওয়্যার আমার ক্লডের সাথে। এই সবগুলো কানেক্টর কিন্তু এখানে আছে, এবং আপনি যখন কাজ করবেন যেই কানেক্টর আপনার দরকার নেই ওগুলো কিন্তু আপনি অফ করে রাখতে পারেন, এবং অফ করে রাখা উচিত। কেন উচিত সেটাও একটু এক্সপ্লেন করি। এখন এগুলো আমার অ্যাকচুয়ালি এখনও দরকার নেই, আপনাদেরকে দেখাতে গিয়ে এখন আমার মনে হলো প্রতিবার যখন আমরা একটা সেশন লঞ্চ করব, প্রতিবারই কিন্তু এই কানেক্টরগুলো মাধ্যমে সে যাবে, এবং অন্যান্য যেই হচ্ছে আপনার স্কিলগুলো আছে সেই স্কিলগুলো সে কিন্তু নিবে। যেমন ধরেন এই যে প্লাগইন যেগুলো আছে এখানে সবগুলো কিন্তু স্কিল, রাইট? এগুলো এক একটা প্লাগইনের আন্ডারে আবার এগুলো হচ্ছে আলাদা আলাদা করে স্কিল। ও যতবার কাজ করবে ততবারই কিন্তু এই স্কিল প্লাগইন এই সবগুলো কিন্তু সে প্রথম একবার পড়বে। তো যত বেশি আপনার, আমি আরেকবার যাই এখানে, যত বেশি কানেক্টর থাকবে প্লাগইন থাকবে, আমি যদি ভুল না বলে থাকি অ্যাটলিস্ট এই পর্যন্ত প্রতিবারে কিন্তু এই সবগুলো পড়বে, এবং ততই বেশি আপনার টোকেন খরচ হবে। তো টোকেন খরচ কমানোর জন্য যা যা আপনি স্কিল খুব একটা ইউজ করেন না ওগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন, এবং আপনি যা যা জিনিসপত্র কানেকশানে রাখার দরকার নেই ওগুলো কিন্তু ডিসকানেক্ট করে দিতে পারেন। ওকে, অলরাইট। সো আমি একটু দেখি আমার কত কোটি টাকার টোকেন খরচ করে ফেলছে আপনাদেরকে যা স্যাম্পল দেখানোর জন্য। দেখেন এই কিন্তু কাজ করতেছে। সে কি করতেছে, সে আমি আপনাকে মনে আছে বলছিলাম যে মাল্টিপল এজেন্ট লঞ্চ করে ফেলে। সো সে এখন মাল্টিপল এজেন্ট সুন্দর করে লঞ্চ করে ফেলছে আমাদের ক্লড বাবা। লঞ্চ করে সে অনেক কিছু করে ফেলতেছে। কী করে ফেলতেছে সব কিছু আমি কিন্তু বাম দিকে দেখতে পারতেছি। তো এইটাই তখনও একই কথা আমরা বলতেছিলাম যে ক্লডের ভিতরে যখন আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন, আপনার যা যা চেঞ্জ হবে এটা কিন্তু সব কিছু এই ফোল্ডারে চেঞ্জ হবে। দেখেন এই ফোল্ডারটা এই ফাইলটা সে ক্রিয়েট করছে ক্লড.md, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইলস আপনাদের যে কোনো ক্লড রিলেটেড কাজ করতে। সো এখানে কিন্তু সব কিছু আছে। তারপর আমি যদি ডক্সে দেখি, সে তার মতো করে একটা আর্কিটেকচার বানাইছে, গড বাঁধা যে কোনো স্যাসের জন্য যেরকম আর্কিটেকচার দরকার সে ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে। এই ভিডিওর পারপাসটা এগুলো সব কিছু এক্সপ্লেন করার না, এই জন্য আমি দেখাচ্ছি না। বাট অল আম ট্রাইং টু শো ইউ যে এগুলো কিন্তু বসে বসে আমাকে আর ডিজাইন করতে হচ্ছে না, আমাকে ওকে বলতে হইতেছে না এটা করো এটা করো, এবং সব কিছুই কিন্তু এখানে হইতেছে। আই হোপ ইউ ক্যান সি অল দিস, রাইট? সুপারভাইজার মাইগ্রেশন রিলেটেড যা যা ফাইল থাকবে সব এখানে থাকবে। তো ও বলতেছে যে আমরা এইভাবে ফোল্ডারটা গুছাই নিতেছি, এবং এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস। এটা কেন ভালো প্র্যাকটিস? এই শুরুর দিকে জিনিসপত্র গুছানো থাকলে পরে কাজ করতে সুবিধা হয়। দিস ইজ ওয়ান অফ দোজ হ্যাক্স দ্যাট আই অলওয়েজ ইউজ। আমি সবসময় বলি ভাই তুমি আমার এই ফোল্ডারটা আগে গুছাও। তো আপনাদের এই টেস্ট, মানে আপনাদেরকে তো টেস্ট দেখাচ্ছি, এই কারণে আমি খালি বলছি যে তুমি ভাই তোমার মতো যে কোনো টাইপের একটা স্যাস তৈরি করতে হলে কীভাবে করে একটা ফোল্ডার অর্গানাইজ করতে হয় ওরকম করে ফোল্ডার অর্গানাইজ করো। কিন্তু আমার যদি অলরেডি একটা প্রজেক্ট মাথায় থাকতো, যেটা মোস্ট অফ দ্য টাইম থাকে, রাইট, যেটার কারণে আমি এখানে আসি, তখন কিন্তু আমি প্রজেক্টের রেফারেন্সটা দিয়ে দিই যে এই আমরা কিন্তু এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, একটা স্যাস, একটা ওয়েবসাইট, একটা মোবাইল অ্যাপ বা যেটা নিয়ে কাজ করতেছি, এইটা নিয়েই কাজ করতেছি, অতএব তুমি ওরকম করে তোমার ফোল্ডার অর্গানাইজ করো। অ্যান্ড লাস্টে একটা হ্যাক বলে দিই আপনাদেরকে, আমি বলি আস্ক মি এনি কোয়েশ্চেন ইউ মাইট হ্যাভ। আস্ক মি এনি কোয়েশ্চেন ইউ মাইট হ্যাভ ইজ এ বিগ হ্যাক। ওটা দিয়ে আপনারও ক্লিয়ারিটি আসবে এবং সেও বুঝবে পুরো জিনিসটাকে কীভাবে করে অর্গানাইজ করা লাগে। ওকে, তো সে তার সাব এজেন্ট চালাচ্ছে, অনেক কিছুই করে ফেলতেছে, এবং আমার অনেক কোটি কোটি টাকার টোকেন খরচ করে ফেলতেছে। আমি দেখেন আপনারা, রাইট, এখনও বলতেছে যে ওয়ান টাস্ক রানিং, রাইট, স্টিল ওয়ান টাস্ক রানিং। আমি একটু অফ করি, নাহলে এটা আর কাজ হবে না। কারণ আপনাদেরকে জাস্ট আমি দেখাতে চাচ্ছিলাম যে এই ফোল্ডারটা সে কীভাবে করে অর্গানাইজ করে। এনিওয়ে, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল। আই হোপ আমি দেখাতে পারছি কীভাবে করে আমরা ক্লড কোডের ইন্টারফেসটা ইউজ করব। লাস্ট একটা জিনিস বলে নেই, ক্লড কোডের যে কোনো কিছু কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেও রিমোটলিও কিন্তু কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি ধরেন এই যে কাজটা দিচ্ছেন, এই যে কাজটা, রাইট, এই কাজটা দিয়ে আপনি চলে গেছেন কোনো জায়গায়। ওকে, তখনও কিন্তু আমরা অনলাইনে অন্য করে ল্যাপটপের মাধ্যমেও ওইটা দেখতে পারবো। তো আমরা কীভাবে দেখতে পারবো? এই দেখেন, আমি যদি এখন ইয়েতে আসি, আমার ব্রাউজারে আসি, আপনি দেখতে পাচ্ছেন cloud.ai.code আমি এখানে চলে আসছি, রাইট। আমি যদি রিফ্রেশ দিই, এই দেখেন এইখানে আমি যদি ক্লিক করি রিসেন্টে, এই কাজটা কিন্তু চলতেছে, দেখতেছেন? এই কাজটা কিন্তু চলতেছে। সো আমি যদি এখানে যদি কিছু বলি, সে কিন্তু আপনি দেখবেন ডান দিকের মানে কাজ করবে। সো আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি, ধরেন এই যে আমার ক্রোম ব্রাউজারটা, এটা হয়তো বা আমার অন্য একটা ল্যাপটপে চলতেছে, রাইট। এই ল্যাপটপের আমার অ্যাক্সেস নেই, কিন্তু এই ল্যাপটপে সব ফাইল, মনে আছে আমাদের ফাইল কিন্তু সব এখানে, রাইট। এই ফাইল তো এই ল্যাপটপে, তো আমাদের তো এই ল্যাপটপে কাজ করতে হবে। সো অনলাইনে যে কোনো অন্য কোনো ল্যাপটপের মাধ্যমে আমি কিন্তু এখানে এসে বলতে পারবো যে ভাই এই জিনিসটা করো। ফর এক্সাম্পল, আমি বলি জাস্ট রিপ্লাই হাই ফর দিস মেসেজ,
দেখি ও রিপ্লাই দেয় কিনা, এবং দেখবেন আমি যখন এইটা এখানে দিছি এইটা এখানে চলার কথা, রাইট? দেখেন এখানে কিন্তু চলে আসছে। ওকে, একই জিনিস, এটা অ্যাকচুয়ালি না দেখালে আপনাদেরকে হবে না, আমি কিন্তু আমার ফোনের মাধ্যমেও এইটাকে চালাতে পারবো। কীভাবে করে? সো লেট মি শো ইট ইউ। আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি যদি ক্লডে চলে আসি, আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা না দেখালে হবে না। সো আমি যদি এটা সো ইউ ক্যান সি মাই ফোন, আমি যদি এখানে ক্লডে চলে আসি, ক্লডে চলে আসার পর আমি যদি এখানে ক্লিক করি অ্যান্ড দেন আই থিঙ্ক উই উইল সি কোড। আমি যদি কোডে আসি, দেখেন এই প্রজেক্টে কিন্তু চলতেছে। আমি যদি প্রজেক্টে আসি, দ্য ইন্টায়ার প্রজেক্ট ইজ হিয়ার, ইউ সে এই প্রজেক্ট, এটা কিন্তু এখানে আছে। একটু আগে যেটা বলছিলাম জাস্ট রিপ্লাই হাই, সে কিন্তু হাই দিছিল, এই যে দেখেন হাই। আমি এটা এখানেও যদি আমি কিছু একটা লিখি, এটাও কিন্তু আমার ল্যাপটপে ডিরেক্টলি কাজ করবে। তো একটু আগে তো আমি জাস্ট ব্রাউজার দিয়ে দেখাচ্ছিলাম, এখানেও যদি আমি দেখাই, আসলে এখনই দেখাই আমি আপনাকে। আমি যদি আবার এখানে বলি, yeah, this time just tell me in short, just in like 3 sentences, what did you work on? So আমি এটা পাঠাই। তো আমি এটা এখানে পাঠাচ্ছি, আমার ফোন দিয়ে পাঠাচ্ছি, রাইট? আমি হয়তো বা গাড়ি চালায় অন্য কোথাও চলে গেছি, বাট আপনি যদি আমার স্ক্রিনের দিকে তাকান, আমি স্ক্রিনে চলে আসি, দেখেন ও কিন্তু এটাই কাজ করতেছে। সো দিস ইজ লাইক এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং এবং অনেক হেল্পফুল। এমনও অবস্থা হয়েছে যে আমি বিশাল বড় একটা কমেন্ট দিয়ে ওখানে ওকে দিয়ে চলে গেছি, তারপরে আমি হয়তো বাজার করতে গেছি এবং বাজারে হঠাৎ করে আমার মনে হলো যে দেখি তো কী অবস্থা। তারপরে আমি আমার ফোন উঠাইলাম, ফোন উঠায় দেখলাম যে না, কাজ কিছুটা আগাইছে, এবং সে আমাকে একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনের রিপ্লাই দিলাম, সে কিন্তু তার মতো করে ল্যাপটপে কাজ করতেছে। সো আমার কনস্ট্যান্টলি কিন্তু ল্যাপটপের সামনে থাকা লাগতেছে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস এভার। কারণ আপনি যখন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, অনেক সময় নিয়ে হয়তো বা কাজ করেন, এবং হয়তো বা আপনি সবসময় আপনার ল্যাপটপের সামনে নাই, যে কোনো কারণে আপনি হয়তো বাইরে গেছেন, কিন্তু তখন আপনার কিন্তু অ্যাটলিস্ট ল্যাপটপটা নিয়ে বাইরে যাওয়া লাগতেছে না। আপনি ল্যাপটপটা আপনার বাসায় থাকলো, আপনার ডেস্কটপটা আপনার বাসায় থাকলো, আপনি আপনার মতো করে কাজ করলেন, এবং ফোনে যা যা ছোটোখাটো কমেন্ট দেওয়া দরকার আপনি দিয়ে ফেলেন, রাইট? সো আই থিঙ্ক আই হ্যাভ কভার্ড এভরিথিং, এবং আপনার রিসেন্টের আন্ডারে হচ্ছে রিসেন্ট যত যা যা ফাইল থাকবে ওগুলো থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারফেস, দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই ওয়ার্ক উইথ ক্লড কোড। এনিওয়ে, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, এবং নেক্সট ভিডিওতে আমরা এই প্রজেক্টের নেক্সট স্টেপে কী কাজ করা লাগবে সেটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।